জয় হিন্দ বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের এপিসোডটা একটু অন্যরকম। আপনারা সকলেই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে খবর আসছে বাংলাদেশের আকাশে আবার কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। গত বছরের এই ভয়ঙ্কর দৃশ্যগুলো আবার রিপিট হচ্ছে। হিন্দুদের ওপর আক্রমণ, ঘরবাড়ি পোড়ানো, আর কালকে যে ভিডিওটা রিলিজ হয়েছে একজন হিন্দুকে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে, সেটা দেখে যে কোনো সুস্থ মানুষের রক্ত গরম হতে বাধ্য। কিন্তু বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের ইমোশনাল করতে আসিনি। ইমোশন দিয়ে জিওপলিটিক্স চলে না। আমি আপনাদের একটা খুব সহজ কিন্তু ভয়ঙ্কর প্রশ্ন করতে চাই। বাংলাদেশ কেন ভারতকে বারবার প্রভোগ করছে ভাবুন তো। একটা মশার সাইজের দেশ, যার ইকোনমি ভেন্টিলেশনে, যার আইন শৃঙ্খলা বা ল অ্যান্ড অর্ডার বলে কিচ্ছু নেই, তারা হঠাৎ করে এশিয়ার সুপার পাওয়ার ভারতের দিকে আঙুল তোলার সাহস পায় কোথা থেকে? আপনারা ভাবছেন এটা হয়তো নিছকই ধর্মীয় উন্মাদনা বা রিলিজিয়াস ফ্যানাটিসিজম। আপনারা ভাবছেন এরা অশিক্ষিত তাই এমন করছে, কিন্তু না। আপনারা যেটা দেখছেন সেটা হলো স্মোক, কিন্তু এর পেছনে যে ফায়ার বা আগুনটা আছে সেটা অন্য কেউ জ্বালাচ্ছে। আমার অ্যানালিসিস বলছে এই পুরো ঘটনাটা একটা সাজানো ট্র্যাপ বা ফাঁদ। ভারত যাতে ধৈর্য হারায়, ভারত যাতে কোনো একটা ভুল পদক্ষেপ বা রং স্টেপ নেয়, সেই জন্যই এই পুরো স্টেজ সাজানো হয়েছে। ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে ইলেকশন হওয়ার কথা, কিন্তু এখন যিনি ক্ষমতায় আছেন সেই নোবেল লরিয়েট বা ডক্টর ইউনুস, তিনি কি সত্যিই চান ইলেকশন হোক, নাকি তিনি চান এমন একটা ক্যাওয়াস বা বিশৃঙ্খলা তৈরি হোক যাতে ইলেকশন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া যায়? আজকের এই আলোচনায় আমরা সেই সব মুখোশ খুলে দেব যেগুলো তথাকথিত উদারবাদী মিডিয়া বা লিবারেল মিডিয়া আপনাদের দেখাচ্ছে না। আমরা আজ কথা বলবো উসমান হাদির মৃত্যু নিয়ে, আমরা কথা বলবো ইউএস অ্যাম্বাসির ডবল স্ট্যান্ডার্ড নিয়ে, আমরা দেখব গ্রেটার বাংলাদেশের ম্যাপের পেছনের আসল উদ্দেশ্য কী, এবং সবশেষে জানব ভারতের সাইলেন্স বা নীরবতা আসলে দুর্বলতা নাকি ঝড়ের আগের শান্তি। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজকের এই আলোচনা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আসুন প্রথমে কথা বলি উসমান হাদিকে নিয়ে। আপনারা খবরে শুনেছেন উসমান হাদি মারা গেছে, সিঙ্গাপুরের হসপিটালে তার মৃত্যু হয়েছে। কিন্তু এর পেছনের স্টোরিটা কি আপনারা কানেক্ট করতে পারছেন? উসমান হাদি কে? একজন কট্টর ভারত বিদ্বেষী, যে প্রকাশ্যে গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখত, যে রিকশায় করে যাচ্ছিল, বাইকে করে দুজন এলো, গুলি করলো, সে কোমায় চলে গেল এবং মারা গেল। খুব সাধারণ একটা ক্রাইম সিন মনে হচ্ছে, তাই না? এতদিন ন্যারেটিভ বা গল্প চালানো হচ্ছিল যে এই কাজটা হয়তো ভারতের কোনো এজেন্সির, ভারত নাকি তাকে সরিয়ে দিচ্ছে। কিন্তু আমি আপনাদের একটা কাউন্টার লজিক দিচ্ছি। জিওপলিটিক্সে একটা কথা আছে, ডেড হিরোজ আর মোর ইউজফুল দ্যান লিভিং লাইবিলিটিস। অর্থাৎ একজন জীবিত অকর্মণ্য নেতার চেয়ে একজন মৃত নেতা অনেক বেশি কাজের। উসমান হাদি বেঁচে থাকলে হয়তো ইলেকশনে 8টা সিটও জিতত না, কিন্তু উসমান হাদি মারা যাওয়ার পর সে এখন একটা সিম্বল। তাকে ব্যবহার করে এখন লক্ষ লক্ষ মানুষকে রাস্তায় নামানো যাবে। এখন প্রশ্ন হলো, এই অজ্ঞাত পরিচয় বা আননোন অ্যাটাকাররা কারা? এরা কি সত্যিই ভারত থেকে গিয়েছিল, নাকি এই কাজটা ইউনিশ প্রশাসনের ভেতরেরই কোনো ব্ল্যাক অপস বা গোপন অপারেশন? লজিক্যালি ভাবুন তো। হাদি মারা যাওয়ার পর কার লাভ হলো? ভারতের একদমই না। ভারত কেন একটা চুনোপুটি নেতাকে মেরে নিজেদের আন্তর্জাতিক ইমেজে দাগ লাগাবে? লাভ হয়েছে ইউনিশের, লাভ হয়েছে সেই সব শক্তির যারা বাংলাদেশে আগুন জ্বালিয়ে রাখতে চায়। হাদিকে বলি দেওয়া হয়েছে যাতে তার লাশের ওপর দাঁড়িয়ে ভারত বিরোধী সেন্টিমেন্ট বা ইমোশনকে পিক লেভেলে নিয়ে যাওয়া যায়। এটা একটা ক্লাসিক সিআইএ স্টাইল অপারেশন প্যাটার্ন। নিজেরই লোককে মারো, তারপর বিপক্ষের ঘাড়ে দোষ চাপিয়ে যুদ্ধ শুরু করো। হাদির মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, এটা একটা ক্যালকুলেটেড স্যাক্রিফাইস। আর দুঃখের বিষয় হলো বাংলাদেশের সাধারণ জনতা এই গ্র্যান্ড প্ল্যানটা বুঝতেই পারছে না। তারা ইমোশনে ভেসে গিয়ে ভারতের পতাকায় আগুন দিচ্ছে। এবার আসুন একটা খুব ইন্টারেস্টিং পয়েন্টে। উসমান হাদির মৃত্যুতে কার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে জানেন? বাংলাদেশের মানুষের না, কষ্ট হয়েছে আমেরিকার। ভাবা যায় ইউএস অ্যাম্বাসি অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়ে শোক প্রকাশ করছে একটা উগ্রবাদী নেতার মৃত্যুতে। যে লোকটা প্রকাশ্যে অন্য দেশের জমি দখল করার কথা বলে, যে লোকটা ভায়োলেন্স প্রমোট করে, তার জন্য আমেরিকার এত দরদ কেন?
পৃথিবীতে কত বড় বড় পলিটিশিয়ান মারা যায়, তখন তো আমেরিকার অ্যাম্বাসি এত অ্যাক্টিভ হয় না। এখানে আসল খেলাটা লুকিয়ে আছে। আমেরিকা আসলে হাদির জন্য কাঁদছে না, আমেরিকা সিগন্যাল দিচ্ছে। তারা ইউনুস এবং তার পেছনের র্যাডিক্যাল ফোর্সগুলোকে সিগন্যাল দিচ্ছে যে আমরা তোমাদের সাথে আছি, তোমরা ভারতের বিরুদ্ধে যা খুশি করো, আমরা ব্যাকআপ দেব। আবার ঠিক একই সময়ে সকাল 9:24 আমেরিকা একটা অ্যাডভাইজারি জারি করছে তাদের নাগরিকদের জন্য। বলছে বাংলাদেশ যেও না, পরিস্থিতি খুব খারাপ, যারা আছো তারা সেফ জোনে চলে যাও। এটাকে বলে জিওপলিটিক্যাল হিপোক্রেসি বা ভণ্ডামি। একদিকে তুমি আগুন লাগাচ্ছ, শোক প্রকাশ করে সেন্টিমেন্টকে উস্কে দিচ্ছ, আর অন্যদিকে তুমি নিজের নাগরিকদের বলছো ওখানে যেও না, আগুন জ্বলছে। মানে আমেরিকা জানে যে বাংলাদেশে বড় কিছু ঘটতে চলেছে। আমেরিকা জানে যে এই প্রোটেস্ট বা আন্দোলন এখন নিয়ন্ত্রণ করা যাবে বাইরে থেকে। আসলে আমেরিকা বাংলাদেশে একটা কন্ট্রোল ক্যাওয়াস বা নিয়ন্ত্রিত অরাজকতা চায়। তারা চায় না বাংলাদেশ শান্ত হোক, কারণ বাংলাদেশ শান্ত হয়ে গেলে, একটা স্টেবল সরকার চলে এলে আমেরিকার বার্গেনিং পাওয়ার কমে যাবে। আমেরিকা চায় ইউনুস ক্ষমতায় থাকুক, কিন্তু নড়বড়ে অবস্থায় থাকুক, যাতে আমেরিকা তাকে যা বলবে সে সেটাই করতে বাধ্য হয়। সেন্ট মার্টিন আইল্যান্ড হোক বা বঙ্গোপসাগরের ঘাঁটি, আমেরিকার টার্গেট ওটাই। আর এই টার্গেটের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়ে আছে ভারত। তাই ভারতকে ব্যস্ত রাখার জন্য এই হাদির মতো ক্যারেক্টারগুলোকে হিরো বানানো হচ্ছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই দেখছেন, একটা ম্যাপ ভাইরাল হয়েছে, গ্রেটার বাংলাদেশ। উসমান হাদি এবং তার মতো নেতারা, যেমন মাহফুজ আলম, এরা ইয়ং জেনারেশনকে একটা ড্রাগ খাওয়াচ্ছে। সেই ড্রাগের নাম হলো টেরিটোরিয়াল এক্সপ্যানশন বা রাজ্য বিস্তার। তারা বলছে ভারতের 7 সিস্টার্স, পশ্চিমবঙ্গ, বিহারের কিছুটা অংশ এবং মায়ানমারের আরাকান নিয়ে তারা একটা বিশাল ইসলামিক রাষ্ট্র বানাবে। শুনলে হাসি পায়, তাই না? যাদের নিজেদের দেশে কারেন্ট থাকে না, যারা ভারতের পেঁয়াজ আর ডিম ছাড়া চলতে পারে না, তারা নাকি ভারত দখল করবে। কিন্তু এটাকে শুধু জোক বা কৌতুক হিসেবে উড়িয়ে দেবেন না, এর পেছনে সাইকোলজিটা বুঝুন। হিটলারও জার্মানিতে প্রথমে এমন সব আজগুবি স্বপ্ন দেখিয়েছিল। যখন কোনো দেশের ইকোনমি ধসে যায়, যুবকদের হাতে কাজ থাকে না, তখন তাদের ব্যস্ত রাখার জন্য এমন একটা ফ্যান্টাসি বা কাল্পনিক শত্রুর দরকার হয়। মাহফুজ আলম, যাকে ইউনুস গ্লোবাল স্টেজে পরিচয় করিয়ে দিচ্ছে মাস্টার মাইন্ড হিসেবে, সে এই ম্যাপগুলো ছড়াচ্ছে। ক্লিন্টন ফাউন্ডেশন ইউনুসকে অ্যাওয়ার্ড দিচ্ছে, আর ইউনুস মাহফুজ আলমকে প্রমোট করছে। চেইনটা লক্ষ্য করুন। গ্লোবাল পাওয়াররা জানে যে বাংলাদেশ কখনোই ভারত দখল করতে পারবে না, এটা ইম্পসিবল। কিন্তু তারা এই ন্যারেটিভটা জিয়ে রাখতে চায়, যাতে ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরে সবসময় একটা থ্রেট বা ভয় কাজ করে। তারা চায় ভারত সবসময় বর্ডার সিকিউরিটি নিয়ে চিন্তিত থাকুক, যাতে তারা চায়নার দিকে বা গ্লোবাল ইকোনমির দিকে ফোকাস করতে না পারে। এই গ্রেটার বাংলাদেশ ম্যাপটা আসলে বাংলাদেশের যুবকদের জন্য একটা ললিপপ, যাতে তারা লোডশেডিং, ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব নিয়ে প্রশ্ন না তোলে। ইউনিস সরকার জানে অ্যান্টি ইন্ডিয়া পিল বা বড়ি খাওয়ালে পাবলিক সব কষ্ট ভুলে থাকে। এবার আসি সেই সব লিবারেল এবং হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টদের কথায়, যারা ফিলিস্তিন বা গাজা নিয়ে দিনরাত কান্নাকাটি করে। গাজাতে যুদ্ধ হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, সেটা দুঃখজনক। কিন্তু আপনারা কি খেয়াল করেছেন, বাংলাদেশে যখন একজন হিন্দুকে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হলো, তখন এই সমস্ত অ্যাক্টিভিস্টদের চোখ কোথায় ছিল? এদের চোখে কি ছানি পড়ে গেছে? বাংলাদেশে মিডিয়া অফিস পোড়ানো হচ্ছে। প্রথম আলো আর ডেইলি স্টারের মতো প্রথম শ্রেণীর পত্রিকার অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে। অথচ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে বা বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের র্যাঙ্কিং নিয়ে কেউ কথা বলছে না। ভারত সরকার যদি কোনো সাংবাদিককে একটা প্রশ্ন করে, অমনি সারা বিশ্বে হইচই পড়ে যায়, ইন্ডিয়াতে ডেমোক্রেসি ডেঞ্জার বা বিপদগ্রস্ত। কিন্তু বাংলাদেশে মিডিয়া হাউস জ্বালিয়ে দিলেও সেটা বিপ্লব বা রিভলিউশন। এই যে দ্বিমুখী নীতি, এটা এখন বড্ড চোখে লাগছে। সুদানে 4 লক্ষ মুসলমান মারা গেছে গৃহযুদ্ধে। আপনারা কজন জানেন? কেউ জানেন না, কারণ ওটা নিয়ে কথা বললে কোনো ফান্ডিং পাওয়া যাবে না। কিন্তু গাজা নিয়ে কথা বললে ফান্ডিং আসবে। ঠিক তেমনই শেখ হাসিনাকে ডিকটেটর বা স্বৈরাচারী প্রমাণ করার জন্য ইউটিউবাররা সিরিজ ভিডিও বানাচ্ছে। বুচার অফ বাংলাদেশ, এন্ড গেম অফ হাসিনা, কত সুন্দর সুন্দর টাইটেল। আর যখন বাংলাদেশে মাইনরিটিদের রক্ত ঝরছে, তখন সেই সব কন্টেন্ট ক্রিয়েটাররা কোথায়? তাদের স্ক্রিপ্ট রাইটাররা কি ছুটিতে চলে গেছে? আসলে এরা কেউ স্বাধীন নয়, এরা সবাই একটা ইকোসিস্টেমের অংশ।
এদের কাজই হলো সিলেক্টিভ আউটরেজ বা বেছে বেছে রাগ দেখানো। একজন হিন্দু মারা গেছে, সেটা এদের এজেন্ডায় ফিট করে না, উল্টে তারা জাস্টিফাই করার চেষ্টা করে। এই হিপোক্রেসিটা আমাদের বুঝতে হবে। এই যে আন্তর্জাতিক মিডিয়া, এই যে বড় বড় মানবাধিকার সংস্থা, এরা আসলে পলিটিক্যাল টুল। এরা তখনই চেঁচাবে যখন তাদের প্রভুদের স্বার্থে আঘাত লাগবে। বাংলাদেশের হিন্দুরা তাদের কাছে শুধু একটা পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স, তার চেয়ে বেশি কিছু নয়। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি বা ইন্টারনাল পলিটিক্সে এখন একটা অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে আছে। আমরা ভাবছি সবাই মিলে ভারতের বিরুদ্ধে এক হয়েছে, কিন্তু না, পিকচারটা এত সিম্পল না। এখানে মেইন প্লেয়ার দুটো, বিএনপি এবং জামায়াতে ইসলাম। এতদিন এরা ছিল ভাই ভাই, কিন্তু এখন স্বার্থের সংঘাত শুরু হয়েছে। বিএনপি বুঝতে পারছে তারা যদি আগামী ইলেকশনে জেতে, তাহলে তাদের একটু মডারেট বা নরমপন্থী সাজতে হবে। তারা আওয়ামী লীগের পুরনো ভোটারদের এবং হিন্দুদের ভোটগুলো নিজেদের দিকে টানার চেষ্টা করছে। তাই তারা এখন ভায়োলেন্সের বিরুদ্ধে কথা বলছে, লিবারেল সাজার চেষ্টা করছে। এটা দেখে জামায়াত গিয়েছে ক্ষেপে। জামায়াত হলো কট্টরপন্থী, তাদের এজেন্ডা ক্লিয়ার, ইসলামিক স্টেট। তারা দেখছে বিএনপি যদি একা ক্ষমতায় চলে আসে, তাহলে জামায়াতের আর কোনো দাম থাকবে না। তাই জামায়াত এখন বিএনপি থেকে আলাদা হয়ে গেছে। আর এখানেই ইউনূসের সুযোগ। ইউনূস এবং তার স্টুডেন্ট উইং জানে, যদি এখন ইলেকশন হয়, বিএনপি সুইপ করবে বা বিশাল ব্যবধানে জিতবে। আর বিএনপি জিতলে ইউনূসকে গদি ছাড়তে হবে। ইউনূস কি এত সহজে গদি ছাড়বে? যাকে আমেরিকা বসিয়েছে, সে কি এত তাড়াতাড়ি বিদায় নেবে? তাই ইউনূস এবং জামায়াতের একটা অলিখিত আন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে। দেশে অরাজকতা জিয়ে রাখো, হিন্দুদের মারো, ভারতের বিরুদ্ধে স্লোগান দাও, এমন পরিস্থিতি তৈরি করো যাতে ইলেকশন কমিশন বলতে বাধ্য হয় এখন নির্বাচনের পরিবেশ নেই। মানে এই যে ভায়োলেন্স দেখছেন, এটা যতটা না ভারতের বিরুদ্ধে, তার চেয়ে বেশি হলো বাংলাদেশের ইন্টারন্যাশনাল পাওয়ার স্ট্রাগল বা ক্ষমতার লড়াই। আর এই লড়াইয়ে বলির পাঠা হচ্ছে সাধারণ মাইনরিটি বা সংখ্যালঘুরা। শেষ করার আগে সবচেয়ে বড় প্রশ্নটার উত্তর দিই, ভারত কেন অ্যাটাক করছে না? ভারত কেন চুপ? অনেকে আবেগের বশে বলছেন ভারতীয় সেনাদের পাঠিয়ে বাংলাদেশ দখল করে নেওয়া হোক বা উচিত শিক্ষা দেওয়া হোক। বন্ধুরা, মনে রাখবেন, ভারত ইমোশন দিয়ে চলে না, ভারত চলে স্ট্র্যাটেজি দিয়ে। বাংলাদেশ এবং তাদের মাস্টার মাইন্ডরা চাইছে ভারত একটা গুলি চালাক। ভারত যদি এখন বর্ডার ক্রস করে বা কোনো মিলিটারি অ্যাকশন নেয়, তাহলে কি হবে জানেন? 1, বাংলাদেশ গ্লোবাল ভিকটিম কার্ড খেলবে। 2, আমেরিকা এবং চীন সরাসরি এই রিজিয়নে ইন্টারফেয়ার করার সুযোগ পাবে। 3, ভারত পাকিস্তান ফ্রন্টের মতো ভারত বাংলাদেশ ফ্রন্টও পার্মানেন্টলি যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। 4, ভারতের ইকোনমিক গ্রোথ স্লো হয়ে যাবে। ভারত এটা জানে, তাই ভারত এখন স্ট্র্যাটেজিক পেশেন্স বা কৌশলগত ধৈর্যের পরিচয় দিচ্ছে। আমাদের ইস্টার্ন কমান্ড অ্যালার্ট মোডে আছে, আর্মি, এয়ারফোর্স, বিএসএফ সবাই রেডি, কিন্তু ট্রিগার আমরা টিপব না। আমরা অপেক্ষা করছি বাংলাদেশের ইকোনমি আরও ধসে পড়ার। আমরা অপেক্ষা করছি তাদের জনগণ যখন খিদের জ্বালায় রাস্তায় নামবে, তখন তাদের এই ভারত বিদ্বেষ বা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট কোথায় যায় সেটা দেখার জন্য। পাকিস্তান যে ভুল করেছিল, বাংলাদেশ সেই একই ভুল করছে। তারা ভুলে যাচ্ছে ভারতের সাথে পাঙ্গা নিয়ে কেউ দক্ষিণ এশিয়ায় টিকতে পারবে না। ভারত অ্যাটাক করবে না, কিন্তু ভারত এমন অবস্থা করবে যাতে বাংলাদেশ নিজেই নিজের ওজনে ভেঙে পড়ে। অলরেডি আমরা দেখেছি টেক্সটাইল অর্ডার ভিয়েতনামে শিফট হচ্ছে, ভারতের মেডিকেল ভিসা বন্ধ, এক্সপোর্ট বন্ধ। কতদিন টিকবে এই ফানুস? তাই বন্ধুরা, উত্তেজিত হবেন না। বিশ্বাস রাখুন আমাদের ডিফেন্স ফোর্সেস এবং পলিসি মেকারদের উপর। তারা জানে কখন এবং কোথায় আঘাত করতে হয়। উড়ি এবং বালাকোটের উদাহরণ মনে রাখবেন। ভারত ঘরে ঢুকে মারে, কিন্তু সেটা ভারতের ঠিক করার সময়, শত্রু ঠিক করার সময় না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি মনে করেন এই অ্যানালাইসিস লজিক্যাল, তাহলে শেয়ার করুন, কারণ সত্যটা মেইনস্ট্রিম মিডিয়া দেখাবে না। দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ চোখ রাখুন অদ্ভুত অথচ বাস্তবে। জয় হিন্দ, জয় ভারত।